এবার আমরা আসছি সভরেন। প্রথম যে শব্দটা, এটার মানে কি? সভরেন মানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। কি রকমের ইন্ডিপেন্ডেন্স? দু রকম, একটা হচ্ছে ইন্টারনাল, একটা হচ্ছে এক্সটার্নাল। ইন্টারনাল সভরেনিটি, এক্সটার্নাল সভরেনিটি দু রকম আছে, ঠিক আছে? তার মানে কি, ইন্টারনালি এবং এক্সটার্নালি ইন্ডিয়া উইল ফাংশন উইদাউট ইন্টারফিয়ারেন্স। ইন্টারনালি অ্যান্ড এক্সটার্নালি ইন্ডিয়া উইল ফাংশন উইদাউট ইন্টারফিয়ারেন্স। বাইরের কোন রাষ্ট্র, আচ্ছা ফার্স্টে এক্সটার্নাল ইন্টারফারেন্সটা বলছি। এক্সটার্নাল ইন্টারফারেন্স মানে আউটসাইড কান্ট্রি, আউটসাইড নেশন cannot interfere in the policies and decisions of Indian state. কোনো বাইরের দেশ এসে ভারতীয় রাষ্ট্র নায়ককে বা ভারতীয় জনগণকে ডিকটেট করতে পারবে না, ডিকটেট করতে পারবে না যে কি করা উচিত কি করা উচিত না। এটা বাইরের কেউ কখনো বলে দেবে না। বাংলাদেশের প্রধানমন্ত্রী আমাদের একটা বিষয় নিয়ে কিভাবে ডিল করব সেটা উনি ইনস্ট্রাক্ট করতে পারেন না, বা আমেরিকার প্রেসিডেন্ট কখনোই বলতে পারেন না যে ইন্ডিয়া কটা ডোজ ভ্যাকসিন তার জনগণকে দেবে কি দেবে না, ঠিক আছে? মানে আমি এক্সাম্পল বললাম আর কি। এরকম কোনো বিষয় আমাদের কোনো এক্সটার্নাল কোনো ফ্রেন্ড, মানে এক্সটার্নাল কোনো ব্যক্তি, বাইরের লোক যারা, দেশের ভেতরকার নয় বাইরের লোক যারা, তারা আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে ইন্টারফেয়ার করতে পারবে না। দিস ইজ কল্ড এক্সটার্নাল সভারেনিটি, ঠিক আছে? ইন্টারনাল সভারেনিটি মানে কি? এটা হচ্ছে এক্সটার্নাল গেল। আর ইন্টারনাল মানে হচ্ছে কোনো ব্যক্তি যার কিনা অথরিটি নেই একটা বিষয়ে কথা বলার জন্য, ঠিক আছে, সে সেই বিষয়টা কথা বলতে পারবে না। মানে কি? এমপিদের কাজ কি? পার্লামেন্টে ল তৈরি করা। এমএলএ দের কাজ কি? এগুলো সব সংবিধানে লেখা আছে, তাই তো? এমপিদের কাজ হচ্ছে পার্লামেন্টে ল তৈরি করা, এমএলএ দের কাজ হচ্ছে স্টেটে ল তৈরি করা। আমাদের কাজ কি? আমরা যারা সাধারণ জনগণ, আমাদের কাজ কি? আমাদের রিপ্রেজেন্টেটিভকে বেছে পাঠানো। এমপি তৈরি করা আমাদের কাজ, তাই তো? এমএলএ তৈরি করা আমাদের কাজ। এমএলএ তৈরি করব 1 মাস পরেই, ঠিক আছে, আমরা ভোট দিতে যাব। এমএলএ তৈরি করা আমাদের কাজ, এমপি তৈরি করা আমাদের কাজ। আমাদের কাজ হচ্ছে আমাদের কাজটুকু ঠিক করে করা। আমরা ভোটটা যাতে ঠিকঠাক করে দিই, নিজেদের নিজেদের ব্রেন, নিজেদের ইচ্ছা অনুযায়ী, অন্য কারোর ফোর্সে না আসে, নিজেদের ইচ্ছা অনুযায়ী নিজেদের ভোটিংটা করি, এটা হচ্ছে আমাদের কাজ। আমাদের কাজ কিন্তু ডিরেক্টলি পলিসি মেকিং করা নয়, ঠিক আছে? আমরা যে কোনো একজন সাধারণ মানুষ গিয়ে পার্লামেন্টে বা বিধানসভায় গিয়ে বলতে পারি না এইভাবে আইন তৈরি করবো। আমরা এমন লোককে পাঠাতে পারি যে কিনা আমাদের হয়ে বলবে, আমরা ডিরেক্টলি গিয়ে বলতে পারি না। তার মানে কি, ইন্টারনাল সভারেনিটি ইন্টারফারেন্সও করা চলবে না। যাকে যেই কাজটা দেওয়া হয়েছে সে সেই কাজটুকুই করবে। আমরা যদি গিয়ে এখন কথা বলি কি আইন তৈরি করতে হবে, তাহলে হচ্ছে ইন্টারফেয়ারিং ইন ইন্টারনাল সভারেনিটি। ইন্টারনাল সভারেনিটি তো আমরা কেউ ইন্টারফেয়ার করতে পারি না। যাকে যা কাজ অ্যাসাইন করেছে সংবিধান তাকে সেটাই করতে হবে, ঠিক আছে? দিস ইজ কল্ড ইন্টারনাল সভারেনিটি। এক্সটার্নাল সভারেনিটি মানে কি, কোনো বাইরের নেশন আমাদের ভেতরে কথা বলবে না। এবার একটা এক্সেপশন বলি। এই যে বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলো আছে, যেমন আসিয়ান, নাম শুনেছেন আশা করি, সার্ক, আরো আছে অনেক কিছু। G20 সামিট হয়, তারপরে WTO হয়, IMF হয়, আরো অনেক কিছু আছে। তারপরে ওয়ার্ল্ড ব্যাংক হয়, ঠিক আছে? এই যে বিভিন্ন সংস্থা, এগুলো তো পরে ইন্ডিয়া জয়েন করেছে নিজের ইচ্ছায়। এগুলো জয়েন করা মানে কি, এগুলো আমাদের এক্সটার্নাল পলিসির উপর হ্যাম্পার করবে? সার্ক যেটা বলবে আমাদের সেটাই করতে হবে? অবশ্যই না। সার্ক যেটা বলবে বা আসিয়ান যেটা বলবে, এরা যেটা বলবে, এরা তার সাজেশন দেবে। এরা বলবে, এরা অ্যাজ আ হোল একটা ওয়ার্ল্ড লিডার্স হয়ে, ওয়ার্ল্ড প্লেয়ার্স হয়ে, এরা কি বলবে, এই এই নেশন গুলোকে এই এই করলে ভালো হয়, তাহলে পৃথিবীটাকে সুষ্ঠুভাবে ম্যানেজ করা যায়, ঠিক আছে? তারা পুরো ওয়ার্ল্ডের পার্সপেক্টিভে কিছু পলিসিস বলবে পার্টিকুলার নেশনের জন্য। ভারতবর্ষের জন্য কিছু পলিসিস বলবে সারা ওয়ার্ল্ডের দিকে তাকিয়ে, ঠিক আছে? এবার ভারতবর্ষে সেটা ডিসিশন নেবে ভারতের প্রধানমন্ত্রী, ভারতের রাষ্ট্রপতি, তারা ডিসিশন নেবে যে সেটাকে ভারতবর্ষে ইমপ্লিমেন্ট করবে কি করবে না। সার্কের কথা শুনবে কি শুনবে না, আসিয়ানের কথা শুনবে কি শুনবে না, সেটা প্রাইম মিনিস্টারের উপর ডিপেন্ড করছে। তারা যা সাজেশন দেবে, তার মানে কি, those authorities, these organizations are not interfering in the external freedom, এক্সটার্নাল পলিসিতে, এক্সটার্নাল সভারেনিটি
ক্ষুণ্ণ হচ্ছে না, কারণ ভারতের প্রধানমন্ত্রী আলটিমেটলি ডিসাইড করছে, এরা কি করছে, এরা যা সাজেশন দিচ্ছে। এবার ডিসিশনটা নির্ণয় প্রধানমন্ত্রীকেই নিতে হবে। এরা যা সাজেশন দিচ্ছে যে এটা করলে ভালো হয়, ওটা করলে ভালো হয়, ঠিক আছে। সেরকমই কমনওয়েলথের মেম্বার ছিল, এরকম একটা অ্যাসোসিয়েশন আছে কল্ড কমনওয়েলথ অফ নেশনস, কমনওয়েলথ অফ নেশনস, ঠিক আছে। এটা অনেকদিন আগে থেকেই, যখন আমাদের ব্রিটিশ ইন্ডিয়া ছিল তখনই কিন্তু ব্রিটিশ ইন্ডিয়ায় কিন্তু কমনওয়েলথের মেম্বার ছিল। পরবর্তীকালে 1949-এও কিন্তু 1949-এও এই মেম্বারশিপ কিন্তু কন্টিনিউ করা হয়েছে, মেম্বারশিপ কিন্তু ছেড়ে দেওয়া হয়নি, কমনওয়েলথ অফ নেশনস এর মেম্বারশিপ কিন্তু ছেড়ে দেওয়া হয়নি। জওয়াহরলাল নেহরু সেটা আবারও কন্টিনিউ করলেন। তার মানে কি কমনওয়েলথ অফ নেশনস তখন এক্সটার্নালি ইন্টারফেয়ার করবে? অবশ্যই না। কমনওয়েলথ ওই একই ভাবে এদের মতোই যা সাজেশন দেবে সেটাকে জওয়াহরলাল নেহরু চাইলে পালন করবেন, না চাইলে পালন করবেন না, ঠিক আছে। দিজ অল অর্গানাইজেশনস, তার মানে কি এক কথায় বলতে গেলে international organizations are suggestive in nature। মানে কি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলো শুধুমাত্র সাজেশন দেয়, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলোর সঙ্গে ভারতবর্ষ যুক্ত থাকতে সেটা কোনোভাবেই ভারতের সভার্নিটিকে এফেক্ট করছে না। দেয়ারফর প্রিয়াম্বলে যেটা বলা হয়েছে, ইন্ডিয়া ইজ এ সভারেন স্টেট, সভারেনিটি ইন্ডিয়া মেনটেন করছে এনি হাউ, ঠিক আছে। তো সভারেন শব্দের মানেটা বললাম, সভারেন মানে হচ্ছে এক্সটার্নালি এবং ইন্টারনালি ফ্রি। আরেকবার আমি সামারাইজ করছি, সভারেন মানে হচ্ছে এক্সটার্নালি এবং ইন্টারনালি ফ্রি, কোনো ব্যক্তি বাইরে থেকে বা আভ্যন্তরীণভাবে ভারতবর্ষের পলিসিস ডিসিশন মেকিংস এর উপর কোনো রকম ইনফ্লুয়েন্স করতে পারবে না বাই ফোর্স। আর এক্সটার্নালি তো কেউ কোনো কথা বলতেই পারবে না, ইন্টারনালিও যাকে যেটুকু কাজ দেওয়া হবে তাকে সেটুকুই করতে হবে অ্যাকর্ডিং টু দ্য ডিক্টেটস অফ দ্য কনস্টিটিউশন। এবং ভারতবর্ষ স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে সারা পৃথিবীর মধ্যে ভারতবর্ষ নিজের ডিসিশন নিজে নেবে, ঠিক আছে। তাকে অন্যান্য সবার থেকে কাট করে দিয়েছে, অন্যান্য সবার থেকে সে আলাদা থাকবে, সে নিজের ডিসিশন নিজে নেবে ভারতবর্ষ, ঠিক আছে। অন্য কেউ বাইরে থেকে ইনফ্লুয়েন্স করতে পারবে না, মানে একটা গার্ড টাইপের করে রেখেছে। এটা যদি ভারতবর্ষ হয়, এটা এটা যদি ভারতবর্ষ হয়, এটা যদি ইন্ডিয়া হয়, তাহলে ইন্ডিয়াকে বাইরে থেকে একটা গার্ড করে রেখে দিয়েছে। এই গার্ডটা কে করছে? দিস গার্ড ইজ কল্ড সভারেনিটি, ঠিক আছে। এই এই সভারেনিটির বেড়াজাল দিয়ে ইন্ডিয়াকে বাইরের সব ইনফ্লুয়েন্স থেকে রক্ষা করছে, প্রোটেক্ট করছে, ঠিক আছে। আশা করি ক্লিয়ার সভারেন মানেটা। বাঁকুড়া, মালদা, শিলিগুড়ি, কল্যাণী, আসানসোল, পূর্ত ভবন, কারো কোনো ডাউট আছে সভারেন নিয়ে? প্রস্তাবনা সভারেন শব্দটা নিয়ে কারো কোনো ডাউট আছে? নেই, ঠিক আছে। আমি তাহলে নেক্সট স্লাইডে মুভ করছি। সোশ্যালিস্ট, সোশ্যালিস্ট মানে কি প্রথমেই বলি, সোশ্যালিস্ট শব্দটা 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976 ইন্দিরা গান্ধীর সময় এই শব্দটাকে অ্যাড করা হয়েছে। এবার সোশ্যালিজমের ব্যাপারটা কি, মহাত্মা গান্ধী এক ধরনের সোশ্যালিজমে বিশ্বাসী ছিলেন, জওহরলাল নেহরু আরেক ধরনের সোশ্যালিজমে বিশ্বাসী ছিলেন। দুজনে সোশ্যালিজমকে মিক্স করে ভারতকে সোশ্যালিস্ট কান্ট্রি হিসেবে পারসিভ করা হয়েছিল। এবং এখানে সোশ্যালিজম মানে কি, ওয়েলফেয়ার স্টেট, এই তিনটে কথা বলছি। কি বলছে, আগে ওয়েলফেয়ার স্টেটটা বলি। ওয়েলফেয়ার স্টেট মানে হচ্ছে কল্যাণকর রাষ্ট্র। কল্যাণকর রাষ্ট্র মানে হচ্ছে ভারতবর্ষ এমন ভাবে সোশ্যালিস্ট স্টেট হবে, ভারতবর্ষ এমন ভাবে সোশ্যালিস্ট স্টেট হবে যাতে মানুষের উপকার করতে পারে। কিভাবে মানুষের উপকার করবে? মার্কেটের মাধ্যমে। সেটা একটু বোঝাই। আমাদের ভারতবর্ষে প্রথম থেকেই দু রকমের মার্কেট দেখা যায়। একটা হচ্ছে ক্যাপিটালিস্ট মার্কেট। ক্যাপিটালিস্ট মার্কেট মানে কি, একটা ইন্ডাস্ট্রি হবে, ইন্ডাস্ট্রি, তারা এমন এমন জিনিস তৈরি করবে যেটার ডিমান্ড আছে। ডিমান্ড আছে মানে এখানে ধরে নিলাম 5 জন লোক আছে, ঠিক আছে। এর মধ্যে
চারজনেরই লাল রঙের টুপি খুব পছন্দ, চারজনেরই লাল রঙের টুপি খুব পছন্দ, এগুলো ধরে নিলাম লাল টুপি, ঠিক আছে। একজনের কিন্তু লাল রঙের অন্য রকমের টুপি পছন্দ, তার এরকম ঢাকা টুপি পছন্দ, এরকম টুপি পছন্দ নয়, ঠিক আছে। তার মানে কি ইন্ডাস্ট্রি সেটাই ম্যানুফ্যাকচার করবে যেটা ডিমান্ড বেশি। কেন না এ হচ্ছে ক্যাপিটালিস্ট ইন্ডাস্ট্রি, ক্যাপিটালিস্টরা কি করে, শুধুমাত্র লাভ লোকসান কিসে হচ্ছে সেটার উপর ভিত্তি করে সবকিছু করে। ক্যাপিটালিস্টরা দেখছে যে আমি যদি চারটে লাল টুপি তৈরি করে আমি বেশি লাভ করতে পারবো, তাই তো। সুতরাং এই যে মানুষটা যে এইটা চাইছে, সে এটা পেলো না, কেন না এ শুধু একজনই এটা চাইছে, এর ডিমান্ড খুব কম, এটার ডিমান্ড অনেক বেশি, সেজন্য এটাই তৈরি হবে। তার মানে কি এই মানুষটা কি লেফট আউট হয়ে যাবে, এই মানুষটার জন্য কেউ ভাববে না কি চাই। তার মানে কি এই যে ডিমান্ড বেসড প্রোডাকশনটা, এটাকে কি বলছে, মার্কেট ইকোনমি। মার্কেট ইকোনমি মানে কি, মার্কেটের ডিমান্ড যেটার বেশি সেইটাই ক্যাপিটালিস্টরা তৈরি করবে। দিস ইজ কল্ড ক্যাপিটালিস্টিক ইকোনমি, যেটার ডিমান্ড বেশি সেটা ক্যাপিটালিস্টরা তৈরি করবে। তার মানে কি যার ডিমান্ড কম সে নেগলেক্টেড, তার মানে এই যে যার ডিমান্ড কম তার কি হবে, এবার তার কি হবে আমরা সেটাই বলবো। যার ডিমান্ড কম, এখানে কি বলা হচ্ছে, তাকে দেখার জন্য কে আছে, রাষ্ট্র আছে, তাকে দেখার জন্য রাষ্ট্র আছে যার ডিমান্ড কম, সেটাকে বলছে সোশ্যালিস্ট ইকোনমি। সোশ্যালিস্ট ইকোনমি কি করবে, এরকম ডিমান্ড কম যে যে জিনিসের, সেই সোশ্যালিস্ট ইকোনমির দায়িত্ব কি, সব শ্রেণীর মানুষকে অ্যাড্রেস করা। সোশ্যালিস্ট ইকোনমি এই জিনিসটাও তৈরি করবে, এর ডিমান্ড যতই কম থাক সোশ্যালিস্ট ইকোনমি এই জিনিসটাও তৈরি করবে, এটার ডিমান্ড বেশি থাকলেও, ঠিক আছে। সোশ্যালিস্ট ইকোনমি মানে কি, রাষ্ট্র, রাষ্ট্র কি করবে, রাষ্ট্রাত্মক কোম্পানিগুলো এমন সব জিনিস তৈরি করবে যেটা ডিমান্ড বেশি হোক বা কম হোক, মানে কি এ ডিমান্ড অনুযায়ী চলবে না, ডিমান্ড সাপ্লাই অনুযায়ী চলবে না, এর নিজের নিয়ম, এর কি দেখবে যে আমাদের দেশের প্রত্যেকটা মানুষের কি দরকার কি দরকার না, কি দরকার কি দরকার না দেখবে, মানে কি সে হচ্ছে একটা ওয়েলফেয়ার স্টেট, সে হচ্ছে জনকল্যাণকর রাষ্ট্র। একটা মানুষকে দেখার জন্য কিন্তু রাষ্ট্র রয়েছে, তার মানে কি সে রাষ্ট্রের জনকল্যাণ করছে, অ্যাজ আ হোল পুরো জনগণের কল্যাণ করছে কে, সোশ্যালিস্ট ইকোনমি। সেই জন্য একটা মানুষের কি চাহিদা সেটাও রাষ্ট্র দেখবে, আর চারজনের কি চাহিদা সেটা দেখার জন্য তো ইন্ডাস্ট্রি রয়েছে, কারণ তারা প্রফিট করছে। রাষ্ট্র কি করবে, চারজনের ডিমান্ড যেটা বেশি ডিমান্ড সেটাকেও কনসিডারেশনে নেবে, যেটার কম ডিমান্ড সেটাকেও কনসিডারেশনে নেবে। এবং এই জিনিসটাই, এই সিস্টেমটাকেই, এই যে পুরো সিস্টেমটা যেটা বললাম, এই সিস্টেমটাকেই কে সাপোর্ট করতেন, জওহরলাল নেহেরু সাপোর্ট করতেন। জওহরলাল নেহেরু বলেছিলেন আমাদের ভারত যখন স্বাধীন হয়, উনি বলেছিলেন যে মার্কেট আছে, টাটা আছে, তখন কে কে ছিল ইন্ডাস্ট্রিয়ালিস্ট, টাটা, বিড়লা, ঠিক আছে, এরা ছিল, টাটা বিড়লা এইসব গ্রুপগুলোর তখন খুব ইয়ে ছিল, ঠিক আছে সেই সময়। তো তারা নানা রকম ইন্ডাস্ট্রি করছে, ডিমান্ড সাপ্লাইয়ের উপর, খুব ভালো কথা, তারা করুক, তারা একটা পোর্শন, তারা ক্যাপিটালিস্ট ইকোনমি, তারা থাকুক, অসুবিধা নেই। এছাড়াও কিন্তু সোশ্যালিস্ট মানে কি, রাষ্ট্রাত্মক সংস্থা থাকাটা খুব জরুরি। আমাদের ভারতবর্ষের মতো গরিব দেশে রাষ্ট্রাত্মক সংস্থার প্রেজেন্সটা খুব জরুরি। সেই জন্য জওয়াহরলাল নেহরু তখন অনেক অনেক কিছু তৈরি করেছিলেন, দুর্গাপুর স্টিল প্লান্ট, রাউরকেল্লা স্টিল প্লান্ট, ভিলাই স্টিল প্লান্ট, আরো অনেক কিছু, ভিলাই, দুর্গাপুর, রাউরকেল্লা, উম বিশাখাপট্টনম স্টিল প্লান্ট, আরো অনেক কিছু করেছিলেন, ঠিক আছে এই সময়টায়। হ্যাঁ, এবং এই স্টিল প্লান্ট গুলো তৈরি করে উনি কি চেয়েছিলেন, যাতে রাষ্ট্রাত্মক সংস্থারাও কিন্তু মানুষের নিডসের দিকে খেয়াল দিতে পারে, ঠিক আছে। আর মহাত্মা গান্ধী কি ধরনের সোশ্যালিজমের কথা বলতেন, মহাত্মা গান্ধীর সোশ্যালিজমটা কি ছিল, ইনইকুয়ালিটি থাকবে না, ইনকামে ইনইকুয়ালিটি থাকবে না, মানে কি রাষ্ট্র সবাইকেই একটা ইকুয়াল রোজগার করার একটা জিনিস তৈরি করে দেবে, মানে কি রাষ্ট্র দেখবে কোনো মানুষ যাতে গরিব না থাকে, সবাইকেই কোনো না কোনো ভাবে রোজগার করা যেতে পারে, কাজ দেওয়া যেতে পারে, এটা মহাত্মা গান্ধী বলেছিলেন। সেই জন্য মহাত্মা গান্ধীর সোশ্যালিস্ট নেচার থেকে ইনকর্পোরেট করে কোন ইয়েটা তৈরি করা হয়েছে, এমজি এনআরই জিএ, এমজি এনআরই জিএ, মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি প্রোগ্রাম। আমরা সবাই জানি এমজি এনআরজি, যেটাকে এক কথায় কি বলি, 100 দিনের কাজ। 100 দিনের কাজ যেটা আমরা এখন দেখতে পাই, সেটা এমজি এনআরজি মহাত্মা গান্ধীর
এই সোশ্যালিস্ট আইডিয়াটাকে রিফ্লেক্ট করানোর জন্য হয়েছিল, যে সব মানুষ কিছু না কিছু কাজ করবে। তাহলে কি জওহরলাল নেহরু এক ধরনের, তাহলে এখানে কি বলছি আমি, পুরো প্রিয়াম্বলের আমাদের মেন ব্যাপারটা কি, 42nd অ্যামেন্ডমেন্ট একটা ইনক্লুড করা হয়েছে, রিভাইজ করছি একটু মন দিয়ে শুনুন। সোশ্যালিজম বলে যে শব্দটা, সেটার দুটো মানে, একটা হচ্ছে জওহরলাল নেহরুর ডেফিনেশন, একটা হচ্ছে গান্ধীজির ডেফিনেশন। জওহরলাল নেহরুর ডেফিনেশনটা আমরা প্র্যাকটিক্যালি বেশি ক্ষেত্রে দেখতে পাই। উনি কি বলেছিলেন যে ভারতে কি থাকতে হবে, এটার একটা একটা পয়েন্টে যেটা দেওয়া যেতে পারে, মিক্সড ইকোনমি। মিক্সড ইকোনমি থাকবে, এটা জওহরলাল নেহরু বলেছিলেন। মিক্সড ইকোনমি মানে এখানে ক্যাপিটালিস্টরাও থাকবে, তারা ডিমান্ড সাপ্লাইয়ের উপর ভিত্তি করে তাদের ইন্ডাস্ট্রি চালাবে, সাথে রাষ্ট্রায়ত্ত সংস্থাও থাকবে। এটা জওহরলাল নেহরুর ভিশন সোশ্যালিজমের। মহাত্মা গান্ধীর ভিশন কি অফ সোশ্যালিজম, যে ইনইকুয়ালিটি রাখা যাবে না, সব মানুষকে কিছু না কিছু কাজ দিতে হবে। ইনইকুয়ালিটি অফ ইনকাম, ইনইকুয়ালিটি অফ ইনকাম রাখা যাবে না, সব মানুষকে কিছু না কিছু কাজ দিতে হবে। মিক্সড ইকোনমি অ্যান্ড ইনইকুয়ালিটি অফ ইনকাম রাখা যাবে না, এই তো দুটো মিলিয়ে কিন্তু ভারতের সোশ্যালিজম তৈরি হয়েছে। এবং যার ফলে কি হবে, সোশ্যালিজম থাকলে মানুষের কল্যাণ হবে, মানে কি, যেই মানুষটার কথা কেউ ভাবে না, তার কথা সোশ্যালিস্ট ইকোনমি বা মিক্সড ইকোনমি ভাববে। ঠিক আছে, দিস ইজ এ মেইন টার্ম অফ দ্য, মানে মেইন মিনিং অফ দ্য টার্ম সোশ্যালিস্ট। এটা ইন্দিরা গান্ধী ইনক্লুড করেছিলেন 76 সালে, তার আগে ছিল না। নেক্সট স্লাইডে যাই। তার আগে একটু জিজ্ঞেস করে নি, সোশ্যালিজম নিয়ে কারো কোনো ডাউট আছে? বাঁকুড়া, মালদা, শিলিগুড়ি, আসানসোল, কল্যাণী, পূর্ত ভবন। হ্যাঁ, বাঁকুড়া বলুন, আছে কি? হ্যাঁ, হ্যাঁ, শোনা যাচ্ছে না। বাঁকুড়া, হ্যাঁ। হ্যালো, শোনা যাচ্ছে না। হ্যাঁ, বলুন, শুনতে পাচ্ছি। 42nd অ্যামেন্ডমেন্টটা এখানে 1946 হয়েছে, না, 76, 76, 76। ও হ্যাঁ, 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 প্রিন্টিং মিস্টেক, সরি, 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 ভেরি সরি। হ্যাঁ। ও, ও এটা সেকুলারের ক্ষেত্রে, দাঁড়ান, এটা আগের স্লাইডে ছিলাম তো আমি, এই যে আগের স্লাইডে 76 আমি নিজেই লিখে দিয়েছিলাম। ঠিক আছে, আর ওটা হচ্ছে সেকুলার। এটা যেটা দেখছেন, এটা আমি এখনো আসিনি, ভালোই হলো আগে থেকে কারেক্ট করে নিলাম। ঠিক আছে, আর কারো কোনো ডাউট আছে? সোশ্যালিস্ট শব্দটা নিয়ে কোনো ডাউট আছে? ঠিক আছে, আমি নেক্সট স্লাইডে যাচ্ছি তাহলে। সেকুলার, সেকুলার শব্দটা 42nd অ্যামেন্ডমেন্টে, 46 নয় 76 হবে, কারেক্ট করে নিলাম। সোশ্যালিস্ট এবং সেকুলার, সোশ্যালিস্ট এবং সেকুলার দুটো টার্মই কিন্তু 42nd অ্যামেন্ডমেন্টে 1976-এ ইনক্লুড করা হয়েছে। সেকুলারিজমের মানে কি, ভারতবর্ষে সেকুলারিজমের মানে কি? হুম, হ্যাঁ, ঠিক আছে। হুম, হ্যাঁ, ভারতে সেকুলারিজমের মানে কি, ভারতে সেকুলারিজমের মানে হচ্ছে পজিটিভ সেকুলারিজম। পজিটিভ সেকুলারিজম মানে হচ্ছে যেই সেকুলারিজম মানুষকে তার ধর্মাচরণ মেনটেন করা থেকে বাধা দেয় না। মানে কি, আমাদের তিন রকমের রাষ্ট্র হয়, ঠিক আছে, তিন রকমের রাষ্ট্র হয়। একটা হচ্ছে, তিন রকম না, সরি, দু রকম। একটা হচ্ছে থিওক্রেটিক, একটা হচ্ছে সেকুলার। থিওক্রেটিক মানে কি, যেই রাষ্ট্রের কোনো একটা ধর্ম আছে, আ স্টেট উইচ মেনটেন্স আ পার্টিকুলার রিলিজিয়ন, তাকেই থিওক্রেটিক বলছে। পাকিস্তান ইসলামিক কান্ট্রি, নেপাল হিন্দু রাষ্ট্র, ঠিক আছে, এই দুটো এক্সাম্পল দিলাম। এরা হচ্ছে থিওক্রেটিক স্টেট, মানে রাষ্ট্র কিন্তু পার্টিকুলার একটা ধর্মকে মেনে চলছে। বাংলাদেশ ইজ অ্যান ইসলাম, না, বাংলাদেশ, বাংলাদেশ অফিসিয়ালি সেকুলার, হ্যাঁ, অফিসিয়ালি বাংলাদেশ সেকুলার, হ্যাঁ। পাকিস্তান হচ্ছে ইসলামিক কান্ট্রি, নেপাল হচ্ছে হিন্দু রাষ্ট্র, ঠিক আছে। তো এই দুটো রাষ্ট্রে কি আছে, পাকিস্তান, নেপালে, এরা কিন্তু এরা থিওক্রেটিক স্টেটের মধ্যে পড়ছে। কেন না, এদের পার্টিকুলার স্টেট রিলিজিয়ন আছে, রাষ্ট্র একটা পার্টিকুলার রিলিজিয়নকে ফলো করছে, ঠিক আছে, স্টেট স্পন্সার্ড রিলিজিয়ন এখানে রয়েছে।
কিন্তু সেকুলার রাষ্ট্র কি না, রাষ্ট্রের কোনো পার্টিকুলার রিলিজিয়ন নেই, রাষ্ট্রের কোনো পার্টিকুলার রিলিজিয়ন নেই, রাষ্ট্র কোনো পার্টিকুলার ধর্মে বিশ্বাসী নয়। রাষ্ট্র হচ্ছে কি, রাষ্ট্র হচ্ছে নিউট্রাল, এই ক্ষেত্রে রাষ্ট্রের কোনো ধর্ম নেই, তাকেই সেকুলার বলছে। ঠিক আছে, কিন্তু ইন্ডিয়াতে সেকুলারিজমের মানেটা একটু আলাদা। পজিটিভ সেকুলারিজম ইন ইন্ডিয়া, পজিটিভ সেকুলারিজম মানে হচ্ছে ভারতবর্ষে নিজের কোনো রিলিজিয়ন না থাকলেও তারা অন্য কাউকে আটকাবে না যে সে কোন দেবতার পুজো করবে, কোন ধর্মে বিশ্বাস রাখবে। সে তার জনগণকে কোনোভাবেই আটকাবে না যে আপনি এই পার্টিকুলার ধর্ম আচরণ করুন, ওটা করবেন না, এটা বলবে না। সেই জন্য কি পজিটিভ সেকুলারিজম মানে হচ্ছে allowing the citizens to follow their own religion, allowing citizens to follow their own religion। হুম, এইটার মানে হচ্ছে পজিটিভ সেকুলারিজম। কিন্তু স্টেট নিজে ধর্ম নিয়ে কোনো বক্তব্য তার দেবে না এবং রাখবে না। সেই জন্য কি করা হয়েছে, পজিটিভ সেকুলারিজমকে বাস্তবায়িত করার জন্য ফ্রিডম অফ প্র্যাকটিস প্রফেস প্রপাগেট বলা হয়েছে। ফ্রিডম অফ প্র্যাকটিস প্রফেস প্রপাগেট মানে হচ্ছে যে কোনো মানুষ নিজের ইচ্ছা মতো ধর্মের প্র্যাকটিস করতে পারে, ধর্মে প্রফেস করতে পারে মানে ধর্ম প্রচার করতে পারে, এবং প্রপাগেট করতে পারে। তিনটে শব্দের ডিফারেন্স কি? প্র্যাকটিস মানে হচ্ছে নিজের ঘরের মধ্যে ধর্মাচরণ করা, নিজের ঘরের চার দেয়ালের মধ্যে ধর্মাচরণ করা। এটা আমি আর্টিকেল গুলো পড়াতে গিয়ে আরো ডিটেলসে বলবো, আজকে ছোট করে বলছি। প্র্যাকটিস মানে হচ্ছে নিজের ঘরের মধ্যে ধর্মাচরণ করা, বাইরের কেউ জানছে না আমি কোন ঈশ্বরের পুজো করছি, আমি ভগবানের পুজো করছি না আমি আল্লাহর পুজো, আল্লাহকে স্মরণ করছি, সেটা কিন্তু আমি দেখাবো না কাউকে। সেটা হচ্ছে প্র্যাকটিস করা, প্র্যাকটিসিং রিলিজিয়ন ইন মাই ওন স্ফিয়ার। প্রফেস মানে হচ্ছে অল্প কিছু লোককে নিজের ধর্ম সম্বন্ধে জাগরত অবগত করা, মানে অল্প কিছু লোকের সঙ্গে, ফর সাপোজ মানে কোনো জনসভা বা জনসমাবেশ না, নিজেদের মধ্যে কোনো এই মোটামুটি 50 জনের মধ্যে বা নিজেদের মধ্যে কোনো ইনফর্মাল আলোচনার মাধ্যমে ধর্ম নিয়ে কথা বলা। ঠিক আছে, সেটাকে বলছে প্রফেস। মানে আই এম টকিং অ্যাবাউট মাই রিলিজিয়ন, আমি যেই যাকে যাকে মন থেকে ডাকি, সে আল্লাহ হোক, ঈশ্বর হোক, জিজাস হোক, যাকেই ডাকি, তার ব্যাপারে আমি অল্প কিছু লোকের সঙ্গে নিজের মতামত শেয়ার করছি, তারাও আমাকে বলছে, আমিও তাদের বলছি। সেই জিনিসটাকে হচ্ছে প্রফেসিং রিলিজিয়ন। ঠিক আছে, আর প্রপাগেট রিলিজিয়ন মানে কি, আমি একটা বড় সামিয়ানা টাঙিয়েছি, আমি একটা বড় জনসমাবেশ করতে চলেছি, সেইখানে হাজার হাজার মানুষ এসছে, লাখে লাখে মানুষ এসছে, তাদেরকে আমি আমার ধর্ম সম্বন্ধে জাগরিত করছি, এই ঠাকুরকে মানুন, এই ঠাকুরকে মানলে এই হবে ওই হবে, সেইগুলো বলা মানে হচ্ছে প্রপাগেট করা। তার মানে তিনটে টার্মের ডিফারেন্সটা বুঝলাম। প্র্যাকটিস মানে হচ্ছে নিজের ঘরের মধ্যে, প্রফেস মানে হচ্ছে অল্প কিছু লোককে, এবং প্রপাগেট মানে হচ্ছে অনেক বড় একটা জনসমাবেশে অ্যাড্রেস করা। ঠিক আছে, তো ফ্রিডম টু আমাদের সংবিধান আমাদের কি দিচ্ছে সেকুলার বলে? ফ্রিডম টু প্র্যাকটিস, প্রফেস, প্রপাগেট, তিনটেই আমরা করতে পারি, তাতে রাষ্ট্র বাধা দেবে না। আমি চাইলে সামিয়ানা খাটিয়েও বলতে পারি আই ক্যান প্রপাগেট মাই রিলিজিয়ন, আই ক্যান প্রফেস মাই রিলিজিয়ন, অ্যাট দ্য সেম টাইম আই প্র্যাকটিস মাই ওন রিলিজিয়ন উইদিন মাই ওন ডোমেস্টিক স্ফিয়ার। ঠিক আছে, 4 নম্বর হচ্ছে স্টেট হ্যাজ নো রিলিজিয়ন, যেটা এতক্ষণ বলছিলাম। আমাদের রাষ্ট্র, এই যে দুটো রাষ্ট্র, দু রকমের রাষ্ট্র হয়, একটা থিওক্রেটিক একটা সেকুলার, আমাদের রাষ্ট্র হচ্ছে সেকুলার, সেই জন্য তার কোনো পার্টিকুলার স্টেট রিলিজিয়ন নেই। আর থিওক্রেটিক রাষ্ট্র হলে কি থাকতো, থিওক্রেটিক রাষ্ট্র হলে একটা পার্টিকুলার স্টেট রিলিজিয়ন থাকতো। ঠিক আছে, এইটাই হচ্ছে মোদ্দা কথা। আর পজিটিভ সেকুলারিজম মানে কি, অ্যালাউইং সিটিজেন্স টু ফলো দেয়ার ওন রিলিজিয়ন, সিটিজেনদের অ্যালাউ করে যাতে সে নিজের রিলিজিয়ন নিজে ফলো করতে পারে। ঠিক আছে, সেকুলার টার্মটা নিয়ে কারো কোনো ডাউট আছে? বাঁকুড়া, মালদা, শিলিগুড়ি, আসানসোল, পূর্ত ভবন, কল্যাণী, কোনো ডাউট আছে সেকুলার নিয়ে? নেই, ঠিক আছে। আমি নেক্সট স্লাইডে মুভ করছি। ডেমোক্রেসি, ডেমোক্রেসি মানে পিপল প্লাস রুল। ডেমো মানে হচ্ছে পিপল, ক্রেসি মানে হচ্ছে রুল। ঠিক আছে, ডেমোক্রেসি মানে হচ্ছে রুল অফ দ্য পিপল। এটা আমরা জানি, ছোটবেলা থেকেই পড়ছি গণতন্ত্র বা ডেমোক্রেসি মানে কি, ওই জন্য এটা বিশেষ কিছু বলার নেই। আমাদের ভারতীয় সংবিধান কি কি আছে? সরকারের মাধ্যমে
বাই দ্য উইল অফ দ্য পিপল সংবিধানকে চালনা করে। মানে কি, সরকার গঠিত হয় কিসে, ওই একই ব্যাপার, সরকারকে গঠিত হয় কিসে, বাই দ্য উইল অফ দ্য পিপল। আমরা নিজেদের ভোটের মাধ্যমে নিজেদের মতামতটা দিয়ে দিই, সেই মতামতের অনুযায়ী আমরা যাদেরকে সিলেক্ট করি অ্যাজ এমপি তারা পার্লামেন্টে ল তৈরি করে, যাদেরকে এমএলএ হিসেবে সিলেক্ট করি তারা স্টেট লেজিসলেচারে ল তৈরি করে। গভর্নমেন্ট ইজ ইকুয়াল টু বাই দ্য উইল অফ দ্য পিপল, সেটাকেই কিন্তু ডেমোক্রেসি বলছে, গণতন্ত্র। এবার ইন্ডিয়াতে দু রকমের ডেমোক্রেসি, আচ্ছা টোটাল সারা পৃথিবীতে দু রকমের ডেমোক্রেসি হয়, কি কি? একটা হচ্ছে ডাইরেক্ট ডেমোক্রেসি, একটা হচ্ছে ইনডাইরেক্ট ডেমোক্রেসি। ইন্ডিয়াতে কি ফলো করা হয়? ইনডাইরেক্ট ডেমোক্রেসি ফলো করা হয়। ডাইরেক্ট ডেমোক্রেসি মানে কি, যেখানে অনেক শর্ট বা স্মল, হ্যাঁ, যেখানে অনেক স্মল পপুলেশন থাকছে, স্মল পপুলেশন থাকছে, লাইক কোথায় না সুইজারল্যান্ডে, সুইজারল্যান্ড স্মল পপুলেটেড কান্ট্রি, সেখানে কিন্তু কি হয়, প্রত্যেকটা মানুষ নিজে নিজে গিয়ে পুরো ডিসিশন মেকিংটা করে দেয়, ঠিক আছে, এইটা করলে ঠিক হবে, ওটা করলে ঠিক হবে, সবাই পার্লামেন্টে নিজেদের মত প্রকাশ করতে পারে। দ্যাট ইজ কল্ড ডাইরেক্ট ডেমোক্রেসি। ঠিক আছে, তারা মানুষ ডাইরেক্টলি গিয়ে পার্লামেন্টে আইন তৈরি করছে, যেহেতু স্মল পপুলেশন। এর অনেক মাধ্যম আছে, সেগুলো আমরা পরে আলোচনা করব। আর ইনডাইরেক্ট মানে কি, যেটা ইন্ডিয়াতে হয়। ইনডাইরেক্ট কেন? এখানে মানুষ কাদের চুজ করে, এমপি কে, এমএলএ কে, সেই এমপি এমএলএ রা গিয়ে ল তৈরি করছে। এমপিরা করে সেন্ট্রাল ল, এমএলএ রা করে স্টেট ল, ঠিক আছে। এটাকে বলছে ইনডাইরেক্ট, কেন না দুটো স্টেজে হয়, এইটা ফার্স্ট স্টেজ, এটা সেকেন্ড স্টেজ, দুটো স্টেজে আইন তৈরি হচ্ছে। কিন্তু এখানে কি ডাইরেক্ট ডেমোক্রেসিতে ডাইরেক্টলি আইন তৈরি হচ্ছে, যেটা সুইজারল্যান্ডে হয়ে থাকে, ঠিক আছে। তো দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডাইরেক্ট ডেমোক্রেসি এন্ড ইনডাইরেক্ট ডেমোক্রেসি। আর কনস্টিটিউশন মানে হচ্ছে গভর্নমেন্ট ইজ ইকুয়াল টু বাই দ্য উইল অফ দ্য পিপল, আর পিপল প্লাস রুল মানে হচ্ছে ডেমোক্রেসি। এটা নিয়েও আশা করি কারো কোনো ডাউট নেই ডেমোক্রেসি নিয়ে। ডেমোক্রেসিটা আমরা অনেক ছোটবেলা থেকেই শুনে আসছি। আছে কি ডাউট? নেই, ঠিক আছে। নেক্সট স্লাইডে মুভ করছি। রিপাবলিক, নেক্সট টার্ম হচ্ছে রিপাবলিক। রিপাবলিক মানে হচ্ছে কি, তার আগে একটা শব্দ অ্যাড করি এখানে। ও, এ তো আছেই নিচে লেখা, শুধু শুধু লিখলাম, ঠিক আছে। হ্যাঁ, রিপাবলিক মানে হচ্ছে যেখানে রাষ্ট্রনায়ককে ইলেকশনের মাধ্যমে আনা হয়। এমন অনেক দেশ আছে যেখানে রাষ্ট্রনায়ক উত্তরাধিকার সূত্রে আসে, ঠিক আছে। মানে রাষ্ট্রনায়ক মানে কি, একটা হচ্ছে দু রকমের হেড অফ দ্য স্টেট, যেটাকে বলছি আমরা রাষ্ট্রনায়ক, হেড অফ দ্য স্টেট দু রকমের হয়, ঠিক আছে। একটা হচ্ছে রিয়েল রিয়েল হেড, আর একটা হচ্ছে নমিনাল হেড। একটা হচ্ছে প্রকৃত শাসক, আর একটা হচ্ছে নিয়মতান্ত্রিক শাসক, ঠিক আছে। রিয়েল হেড কে আমাদের দেশে প্রাইম মিনিস্টার, নমিনাল হেড কে প্রেসিডেন্ট, ঠিক আছে। আমাদের ইন্ডিয়াতে কি দুজনকে ইলেকশন করা হয়, পিএম এরও ইলেকশন হয় আমরা জানি, প্রেসিডেন্টেরও কিন্তু ইলেকশন হয়। ইলেকটোরাল কলেজ বলে একটা আছে জায়গা, সেখানে এমপি আর এমএলএ রা গিয়ে প্রেসিডেন্টকে ইলেক্ট করে। ইন্ডিয়ান প্রেসিডেন্টের কথা বলছি, সেই জন্যই ইন্ডিয়ান প্রেসিডেন্টের পোস্টটা ইলেকশনের মাধ্যমে হয় বলেই ইন্ডিয়াকে রিপাবলিক বলা হয়। রিপাবলিক নয় কোন কান্ট্রি, সেটা হচ্ছে ইউকে, মানে ব্রিটেন। ব্রিটেন কিন্তু রিপাবলিক নয়, কেন না ব্রিটেনে কিন্তু যে নমিনাল হেড, ব্রিটেনের নমিনাল হেড, ইউকে নমিনাল হেড যে, সে হচ্ছে কিং বা কুইন, ঠিক আছে, কিং বা কুইন, কিং কুইন অফ ব্রিটেন। এরা কিভাবে হয়, এরা বংশ পরম্পরায় হচ্ছে, এরা কিন্তু ব্রিটেনের নমিনাল হেড। আর ব্রিটেনের রিয়েল হেড ব্রিটিশ প্রাইম মিনিস্টার। ব্রিটেনের রিয়েল হেড হচ্ছে ব্রিটিশ পিএম, আমাদের মতোই। ব্রিটিশ পিএম এর ইলেকশন হয়, কিন্তু কিং কুইনের কিন্তু কোনো ইলেকশন হয় না। কিং কুইনরা কিন্তু উত্তরাধিকার সূত্রেই কিন্তু আসে। সেই জন্য কি, ইউকে কে আমি কোনোদিনই রিপাবলিক বলতে পারবো না আমরা, কেন না ইউকে তে কিং কুইন বংশ পরম্পরা সূত্রে আসে। কিন্তু ইন্ডিয়া ইজ এ রিপাবলিক, কেন? রিপাবলিক শব্দটার মানে হচ্ছে
where head of the state is an elected person. এটাই হচ্ছে আসল কথা, ঠিক আছে। ইন্ডিয়া রিপাবলিক কেন? কারণ এই প্রেসিডেন্সিয়াল ইলেকশন হয় বলে। এক কথায় বলতে গেলে ওয়াই ইন্ডিয়া ইজ রিপাবলিক, কারণ ইন্ডিয়াতে প্রেসিডেন্সিয়াল ইলেকশন হয় বলে। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এই কনসেপ্টটা ক্লিয়ার করা খুব জরুরি। অনেক ইন্টারভিউতে এই প্রশ্নটা কিন্তু করে, বিসিএস এর ইন্টারভিউতে অনেকবার প্রশ্নটা করেছে ইন্ডিয়াকে কেন রিপাবলিক বলা হয়, কারণটা কি? ইন্ডিয়াতে প্রেসিডেন্সিয়াল ইলেকশন হয় বলে, ইন্ডিয়াতে প্রেসিডেন্ট পোস্টের জন্য ইলেকশন হয় বলে। যেই সব দেশে নিয়মতান্ত্রিক শাসককে ইলেকশনের মাধ্যমে আনা হয় না সেই সব দেশ রিপাবলিক নয়। যেমন ইউকেতে নিয়মতান্ত্রিক শাসককে রাজা রানী তারা উত্তরাধিকার সূত্রে আসে, সেই জন্য ইউকে ইজ নট আ রিপাবলিক, বাট ইন্ডিয়া ইজ আ রিপাবলিক। কেন? না, ইন্ডিয়ান প্রেসিডেন্ট কামস থ্রু ইলেকশন, সেই জন্য। ইউএসএও কিন্তু রিপাবলিক। ইউএসএ রিপাবলিক কেন? ইউএস প্রেসিডেন্ট আমরা জানি খুব ইম্পর্টেন্ট পোস্ট, ইউএস প্রেসিডেন্টও কিন্তু ইলেকশনের মাধ্যমে আসে। তাই রিপাবলিক শব্দটার মানে আশা করি ক্লিয়ার। বাঁকুড়া রিপাবলিক, মালদা, শিলিগুড়ি, কল্যাণী, আসানসোল, পূর্ত ভবন। রিপাবলিক শব্দটা নিয়ে কারো কোনো ডাউট আছে? মানেটা কি? না, ঠিক আছে, নেক্সট স্লাইডে এগোচ্ছি। হ্যাঁ, কল্যাণী, হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। হ্যালো, হ্যাঁ আপনি কি কিছু বলবেন? ম্যাম প্রথম থেকে হ্যাঁ, আরেকবার একটু বুঝিয়ে দিন এটা। রিপাবলিকটা, আচ্ছা ঠিক আছে। রিপাবলিক মানে হচ্ছে এমন একটা, রিপাবলিক কল্যাণী, রিপাবলিক মানে হচ্ছে এমন একটা রাষ্ট্র যেখানে হেড অফ দ্য স্টেটকে ইলেকশনের মাধ্যমে আনা হয়। হেড অফ দ্য স্টেটকে ইলেকশনের মাধ্যমে আনা হয়। আমাদের হেড অফ দ্য স্টেট কে কে? একজন হচ্ছে প্রাইম মিনিস্টার, একজন হচ্ছে প্রেসিডেন্ট। এই দুটো হেড অফ দ্য স্টেটকে ইলেকশনের মাধ্যমে আনা হয়। কেন? কারণ যাতে আমাদের ইন্ডিয়াকে রিপাবলিক হিসেবে নামাঙ্কিত করা যায়, সেই জন্য। পিএম এর ইলেকশন হয় এবং প্রেসিডেন্টেরও ইলেকশন হয়। প্রেসিডেন্টের ইলেকশন কিভাবে হয়? ইলেকট্রাল কলেজের মাধ্যমে হয়। সেই জন্য প্রেসিডেন্ট নামক পোস্টে যেহেতু ইলেকশন হয়, সেই জন্য ভারতবর্ষকে রিপাবলিক বলা হয়। প্রেসিডেন্ট নামক পোস্টের যেহেতু ইলেকশন হয়, সেই জন্য ভারতবর্ষকে রিপাবলিক বলা হয়, ঠিক আছে। এটাই কিন্তু এখানে লেখা। কি কি লেখা? রিয়েল হেড হচ্ছে পিএম, এনাকেও ইলেকশন করা হয়। নমিনাল হেড হচ্ছে প্রেসিডেন্ট, এনাকেও ইলেকশন করা হয়। বোথ আর ইলেক্টেড, সেটাই লেখা, মানে পিএমও ইলেক্টেড, প্রেসিডেন্টও ইলেক্টেড, বোথ আর ইলেক্টেড। এবং দেয়ারফর উই ক্যান কনক্লুড দ্যাট হেড অফ দ্য স্টেট ইজ অল ওভার ইলেক্টেড। ইন্ডিয়াতে সবাই ইলেক্টেড, ইনি ইলেক্টেড, ইনি ইলেক্টেড, ইনি ইলেক্টেড, মানে সবাই একসাথে ইলেকশন হচ্ছে, আর কোনো ব্যাপারই নেই। নট নমিনেটেড বাই হেরিডিটি থ্রু দিয়ে কোনো নমিনেশন হচ্ছে না ইন্ডিয়াতে। অল পোস্ট মানে মেন ইম্পর্টেন্ট যেই দুজন পোস্ট, পিএম এন্ড প্রেসিডেন্ট, এই দুটো পোস্টই যেহেতু ইলেক্টেড পোস্ট, সেই জন্য ইন্ডিয়া ইজ এ রিপাবলিক, ঠিক আছে। কল্যাণী ক্লিয়ার? হ্যাঁ। হ্যাঁ 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 একটু জোরে বলুন, শুনতে পেলাম না। Head of the state is people elected representation. এর মধ্যে যে কান্ট্রি হয়তো পিএম বা প্রেসিডেন্ট হয়। হুম, আচ্ছা না, এখানে স্টেট মানে হচ্ছে রাষ্ট্র, ঠিক আছে। কান্ট্রি ব্যাপারটা হচ্ছে, কান্ট্রি আর স্টেটের মধ্যে তফাৎ কি? স্টেট মানে হচ্ছে রাষ্ট্র, কান্ট্রি মানে হচ্ছে দেশ, ঠিক আছে। দেশ আমরা ইনফরমালি নিজেরা যখন রেফার করছি তখন ভারতবর্ষকে দেশ হিসেবে রেফার করতে পারি, কিন্তু যখন একটা সিরিয়াস মোডে বলছি, যেমন এরকম, ঠিক আছে, সে দেশ না বলে রাষ্ট্র বললে ব্যাপারটা অনেক ভারী কি হয়ে যাচ্ছে। তো রাষ্ট্র এখানে স্টেট বলতে, স্টেট মানে কিন্তু স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল নয়। এখানে আপনি বলছেন স্টেট মানে হচ্ছে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, সেরকম কিছু ব্যাপার না কিন্তু। স্টেট মানে হচ্ছে রাষ্ট্র, ইন্ডিয়ান স্টেট, বা ইন্ডিয়া ইজ কল্ড দ্য ইউনিয়ন অফ স্টেট। স্টেটের দুটো মানে, ইংলিশ শব্দ স্টেটের দুটো মানে হয়, একটা হচ্ছে রাষ্ট্র, বাংলায় আমরা যেটাকে রাষ্ট্র বলি, আর একটা হচ্ছে অঙ্গরাজ্য, ঠিক আছে। অঙ্গরাজ্য, ওয়েস্ট বেঙ্গল হচ্ছে অঙ্গরাজ্য, ঠিক আছে। এখানে কিন্তু কনফিউশনের জায়গা থাকে। ওয়েস্ট বেঙ্গল হচ্ছে অঙ্গরাজ্য, সেটাকেও আমরা স্টেট বলছি। আর 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 ন্যাশনালি যখন স্টেট বলে সম্বোধন করছি, সেটা মানে হচ্ছে রাষ্ট্র। দুটোর ইংলিশ শব্দ একই, অঙ্গরাজ্য এবং রাষ্ট্রকে ইংলিশে একই নামে ডাকা হয়, সেটা হচ্ছে স্টেট।
এবার আমাদের সেন্টেন্স পড়ে বুঝতে হবে যে এখানে অঙ্গরাজ্যকে ডেপিক্ট করছে না রাষ্ট্রকে ডেপিক্ট করছে। ঠিক আছে, এই ক্ষেত্রে এটা রাষ্ট্রকেই ডেপিক্ট করছে। রাষ্ট্রনায়ক মানে হেড অফ দ্য স্টেট, রাষ্ট্রনায়ক ইজ ইলেক্টেড। ঠিক আছে, আর কারো কোনো ডাউট আছে? নেই বোধহয়। ঠিক আছে, আমি নেক্সট স্লাইডে যাচ্ছি।